সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরিসংখ্যান প্রথম পত্রের অধ্যায় 7 কালীন সারির আজকে দ্বিতীয় লেকচারটি আমরা শুরু করব। শুরুতেই আমরা গত ক্লাসে কালীন সারি থিওরিটিক্যাল কিছু আমরা প্র্যাকটিস করেছিলাম। আমরা আজকে কালীন সারির ম্যাথমেটিক্যাল কিছু অংশ শিখব। তার ভিতরে আমরা সাধারণ ধারা কিভাবে নির্ণয় করতে হয় এই অংশটুকু আমরা আজকে শিখবো। তার সাধারণ ধারা নির্ণয় করার বেশ কয়েকটি পদ্ধতি আছে। এর ভিতরে একটি পদ্ধতি হচ্ছে মুক্তহস্ত বা জ্যামিতিক বা লৈখিক পদ্ধতি, এবং একটি হচ্ছে আদাগর পদ্ধতি এবং অপরটি হচ্ছে চলনসুগর পদ্ধতি। তাহলে শুরুতেই মুক্তহস্ত বা জ্যামিতিক বা লৈখিক পদ্ধতি কি? মুক্তহস্ত বা লৈখিক পদ্ধতিতে সময়কে এক্স অক্ষ বরাবর এবং সময়ের সাথে সংশ্লিষ্ট চলকটির বিভিন্ন দাম ওয়াই অক্ষ বরাবর প্রতিস্থাপন করা হয়। ফলে ছক কাগজের মানগুলির জন্য কতগুলো বিন্দু পাওয়া যায়, বিন্দুগুলোকে অবলম্বন করে একটা রেখা এমন ভাবে আঁকা হয় যাতে রেখাটি প্রদত্ত বিন্দুগুলির যোগ নির্দেশ করে। তাহলে দেখি আমরা কিভাবে মুক্তহস্ত পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করি। এখানে বেশ কয়েকটি সাল দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এক্স অক্ষের সালগুলি বসাইলাম 1980, 81, 82, 83, 84, 85, 86, আর সেই অনুপাতে আমরা এখানে বিক্রয় বসাইলাম। বিক্রয় হাইস্ট আছে 205। আমরা প্রতি 5 ঘর পর পরে 50, 100, 150, 200, 250 অর্থাৎ প্রতি অক্ষকে আমরা প্রতি বর্গঘরকে 10 ধরলাম। 1980 সালের উৎপাদন 85, তাহলে 85 বরাবর একটা বিন্দু দিব। 1981 সালে 110, 1982 সালে হচ্ছে 105। এভাবে উচ্চতা যতটুকু আসে ঠিক ততটুকু বরাবর আমরা একটি করে বিন্দু দিব। যে বিন্দুগুলি মুক্তহস্তে যোগ করব, যোগ করলে যে রেখা পাওয়া যাবে সেটি হচ্ছে সাধারণ ধারা। এবার এই রেখাটির উপরে আমরা একটি সরলরেখা টানবো, যে সরলরেখাটিকে বলা হবে কালীন রেখা। তাহলে আমরা আশা করি মুক্তহস্ত পদ্ধতি বুঝতে পেরেছি। এবার আমরা আসি আদাগর পদ্ধতি। সাধারণ ধারা পরিমাপের আরেকটি সহজ পদ্ধতি হলো আদাগর পদ্ধতি। এই পদ্ধতিতে কালীন সারির তথ্যাবলীকে দুইটি সমান ভাগে ভাগ করা হয়। কালীন সারি পর্যায়কাল বছর বা মাস, জোড় তথ্য সারিকে সমান দুই ভাগে এবং পর্যায়কাল বিজোড় হলে ঠিক মধ্যবর্তী পর্যায়কালটি বাদ দিয়ে তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ যতগুলি বছর থাকবে, যদি বিজোড় হয়, সময়টা যদি বিজোড় হয়, মাঝখানেটা বাদ দিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এভাবে অতঃপর সময়ের গড় মানদ্বয়ের ছক কাগজে এক্স অক্ষে এবং চলকের গড় মানকে ওয়াই অক্ষে বসিয়ে দুইটি বিন্দু পাওয়া যায়। প্রাপ্ত বিন্দুগুলিকে সরলরেখা দ্বারা যোগ করতে হয়। এই অঙ্কিত সরলরেখাটি হলো নির্ণীত সাধারণ দ্বারা রেখা বা প্রবণতা রেখা। সাধারণ রেখাটি উভয় দিকে বর্ধিত করে যে কোনো সময় বা বছরের জন্য সাধারণ ধারার মান নির্ণয় করা যায়। তাহলে একবার আমরা আসি ম্যাথমেটিক্যালে কিভাবে সাধারণ ধারা নির্ণয় করব। এখানে বলা আছে নিম্নের তথ্য থেকে আদাগর পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। 1992 সাল থেকে 2000 সাল পর্যন্ত দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1992 সাল থেকে 2000, অর্থাৎ মোট বছর হচ্ছে 9টি বিজোড় সাল, যার কারণে মাঝখানের যে সালটি অর্থাৎ 1996 সালকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে 1992, 93, 94 সালের যে উৎপাদন আছে, এই উৎপাদনগুলিকে যোগ করে, যেহেতু 4টা উৎপাদন 4 দ্বারা ভাগ করব, তাহলে 66.75। আর পরের 4টি সালের উৎপাদনকে আমরা যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, এটি হচ্ছে 79.0 অর্থাৎ 79। এবার আমরা কিভাবে এটাকে সাধারণ দ্বারা নির্ণয় করবো একটু খেয়াল করি। শুরুতে যে আমাদের সালগুলি দেওয়া আছে 92, 93, 94, এরকম 2000 সাল পর্যন্ত, প্রত্যেকটি সালের বিপরীতে আমাদের যে উৎপাদনগুলি আছে সেই উৎপাদনগুলিকে বিন্দু বিন্দু বসিয়ে আমরা একটা রেখা টানলাম, যেটা বাঁকা যে রেখাটা আছে সেটি হচ্ছে কালীন রেখা। তারপরে খেয়াল করো, এখানে প্রথমে গড় হচ্ছে 66.75। এটি 93 এবং 94, যেহেতু জোড় সালের মাঝখানে 93, 94 সালের মাঝখানে আমরা 66.75 আর 98, 99 মাঝখানে 79 এই দুইটি বিন্দু দিব। অর্থাৎ 93, 94 সালের মাঝখানে 66 আর এখানে 98, 99 মাঝখানে 79 দিয়ে এই দুইটি বিন্দু বরাবর আমরা একটা সরলরেখা আঁকবো, যে সরলরেখাটিকে বলা হবে তোমার সাধারণ দ্বারা। এবার আমরা আসি সাধারণ ধারার পরে আদাগর পদ্ধতিতে আমরা আরেকটা ম্যাথ করি। এখানে বলা আছে নিম্নের তথ্য হতে আদাগর পদ্ধতিতে সাধারণ রেখা অঙ্কন করো।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে 2010 সালের সম্ভাব্য মুনাফার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 2002 থেকে 2009 সাল পর্যন্ত মুনাফা দেওয়া আছে। তাহলে এই তথ্যের ভিত্তিতে 2010 সালের মুনাফা কেমন হবে আমরা সেটি বের করব। তাহলে খেয়াল করো এখানে আমাদের ২ টা এখানে ৪ টি কোন জোড় সংখ্যা আরকি। বিজোড় সালগুলি হচ্ছে জোড়। অর্থাৎ প্রথম ৪ টা সাল প্রথম অংশে আর পরের ৪ টি সালকে দ্বিতীয় অংশে নিলাম। মুনাফাগুলিকে যোগ করলাম। তারপরে ভাগ করে আধা গড় বের করলাম। 23.25 আর পরের ৪ টা সালকে আবার যোগ করে ৪ দিয়ে ভাগ করলাম 33.25। তাহলে প্রথম অংশের যেই বছর ২০০৩ এবং ৪ এর মাঝখানে হচ্ছে ২০০৩.৫ আর দ্বিতীয় অংশের বছরের গড় হবে ২০০৭ এবং ৮ এর মাঝখানে ২০০৭.৫। এখন দেখো কিভাবে উপস্থাপন করি। আমরা প্রথমে ২০০০, ২০০২, ৩, ৪ এরকম সালগুলি লিখলাম। উৎপাদনগুলি y অক্ষে লিখলাম। প্রত্যেকটি সালের বিপরীতে আমরা যেই উৎপাদনগুলি এখানে আছে, মুনাফা আছে, সেই মুনাফাগুলিকে বসিয়ে আমাদের যে রেখা পাবো সেই রেখাটি হচ্ছে আমাদের কালীন রেখা। তারপরে ২০০৩ এবং ৪ এর মাঝখানে আমাদের যে দুইটি গড় মান দেওয়া আছে ২০০৩.৫ এর গড় হচ্ছে ২৩.২৫ আর ২০০৭.৫ এর গড় মান হচ্ছে ৩৩.২৫। আমরা কি করব এই দুইটা সালের বরাবর আমরা দুইটা বিন্দু দিব, বিন্দুগুলি দিয়ে যোগ করব। যোগ করে এটাকে বর্ধিত করব। বর্ধিত করার পরে ২০১০ সালের সম্ভাব্য মুনাফা পেয়েছে, তাহলে ২০১০ সালের বরাবর একটি রেখা টানবো। রেখাটি ওই বর্ধিত রেখার যে অংশে ছেদ করবে সেটি আবার ও মানে OX বরাবর একটি রেখা টানবো। তাহলে রেখাটি এখানে ৪০ এর একটু নিচে অর্থাৎ ৩৯ এখানে এসে ছেদ করে। তাহলে আমাদের সম্ভাব্য মুনাফা কি হবে? অঙ্কিত সাধারণ দ্বারা রেখাটি ২০০০ সাল পর্যন্ত বর্ধিত করে উক্ত বিন্দু হতে y অক্ষ বরাবর রেখা অঙ্কন করা হলো। y অক্ষের যে বিন্দুটি ছেদ করবে তা হলো ২০১০ সালের সম্ভাব্য মুনাফা। এখানে দেখা যাচ্ছে ২০১০ সালের সম্ভাব্য মুনাফা ৩৯.৫ লক্ষ টাকা। অর্থাৎ ৩৯.৫ এ গিয়ে ছেদ করে। তাহলে এটি হবে ৩৯.৫, যেহেতু লক্ষ টাকায় দেওয়া ছিল তাহলে মুনাফা হচ্ছে ৩৯.৫ লক্ষ টাকা। এবার আসো আমরা চলন শিকড় পদ্ধতিতে সাধারণ দ্বারা নির্ণয় করব। কিভাবে? ৩ বছর ভিত্তিতে চলন শিকড় পদ্ধতিতে সাধারণ দ্বারা এবং ৪ বছর ভিত্তিতে চলন শিকড় পদ্ধতিতে সাধারণ দ্বারা নির্ণয় করতে হবে। তাহলে একই রকম উৎপাদন দেওয়া সাল দেওয়া আছে, উৎপাদন দেওয়া আছে। তাহলে প্রথমে কি করব? ৩ বছর ভিত্তিতে যখন করব সাল এবং উৎপাদন লিখব। ৩ বছর ভিত্তিতে যখন আমরা উৎপাদনের সমষ্টি বের করব তখন প্রথম ৩টা বছরের অর্থাৎ ৪৬৪, ৫১৫, ৫১৮ এই ৩টা বছরের উৎপাদন ৯৮, ৯৯, ২০০০ এর যে উৎপাদন এই উৎপাদনগুলি যোগ করব। তাহলে প্রথম ৯৮ বাদ দিয়ে ৯৯ সালের বরাবর উৎপাদনগুলির যোগফল বসাইতে হবে, সেটিকে ৩ দিয়ে ভাগ করে গড় বের করতে হবে। একই রকম ২০০০ তারপরে ৯৯ সালের উৎপাদন, ২০০০, ২০০১ সালের উৎপাদন এই ৩টাকে যোগ করে পরের গড়ে বসাবো, অর্থাৎ ২০০০ সালের গড়ে বসাবো এবং সেটিকে ৩ দিয়ে ভাগ করে গড় বের করব। ঠিক একই রকম তারপরে পরের ৩টিকে যোগ করে আমরা আবার ২০০১ সালের গড়ে বসাবো, তারপরে সেটিকে ৩ দিয়ে ভাগ করে গড় বের করব। তাহলে এরকম আমরা ৩টা বছরের সমষ্টি পাবো এবং গড় পেয়ে যাব। সেক্ষেত্রে প্রথম সাল এবং দ্বিতীয় সালের কোনো উৎপাদন এখানে গড় আসবে না। তাহলে সেটা যদি আমরা ছক কাগজে উপস্থাপন করি তাহলে খেয়াল করো প্রথমে নরমাল উৎপাদন বসিয়ে ১৯৫৮ সালের উৎপাদন কত, ১৯৯৯ সালের উৎপাদন কত, ২০০০ সালের কত, ২০০১ সালের কত, ২ কত, ৩ কত, ৪ কত, ৫ কত, ৬ কত এই বিন্দুগুলি বসিয়ে যে রেখা টানা হবে সেটিকে বলা হবে প্রদত্ত তথ্যরেখা, প্রদত্ত তথ্যরেখা বা কালীন রেখা। এবার আমরা কি করব এখানে পরবর্তীতে যে ৩ বছরের গড় আছে সেখানে খেয়াল করো ১৯৯৯ সালে যে গড় ৪৯৯, তাহলে ৪৯৯ ১৯৯৯ সালের বরাবর বসাবো। ঠিক একই রকম ২০০০ সালে বরাবর ৫৩৩ বসাবো। এভাবে প্রত্যেকটা গড় বসিয়ে আমরা যে রেখা পাবো সেটা হচ্ছে সাধারণ দ্বারা। এবার আমরা আসি ৪ বছর ভিত্তিতে চলন শিকড় ৪ বছর চলন শিকড় পদ্ধতিতে সাধারণ দ্বারা নির্ণয়।
তো এটার ক্ষেত্রে কি করতে হবে, 4টি বছরের উৎপাদন আমরা 3 বছর ক্ষেত্রে 3টি বছরের উৎপাদন যোগ করে দ্বিতীয় সালে বসানো হয়েছে। এবার যখন 4 বছর হবে তখন 4 বছরের উৎপাদন যোগ করে দ্বিতীয় এবং তৃতীয় মাঝখানে বসাইতে হবে। ঠিক একই রকম আবার একটা বাদ দিয়ে তারপরে 2, 3, 4, 5 এই 4টা উৎপাদন বসিয়ে আমরা আবার দ্বিতীয় এবং তৃতীয় সালের মাঝামাঝি বসাবো। বসালে এটা হবে 4 বছরের উৎপাদনের সমষ্টি। এবার এটা 4 বছর উৎপাদন সমষ্টিকে 4 দিয়ে ভাগ করে আমরা এখানে গড় পেয়ে যাব। তারপরে এরকম একই রকম প্রত্যেকটার গড় পেয়ে যাব। তারপরে এখানে পাশাপাশি 2টি গড় যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা কেন্দ্রীয় চলনসূচক গড় নির্ণয় করব। যেটি হবে 2000 সালের বরাবর। ঠিক একই রকম পরের 2টাও যোগ করে আবার 2টির মাঝামাঝি জায়গায় বসাবো 528.63। এরকম ভাবে আমরা প্রত্যেকটি গড় বসাবো, তারপর এটাকে গ্রাফে উপস্থাপন করব। তাহলে শুরুতে আমাদের যে উৎপাদনগুলি দেওয়া আছে উৎপাদনগুলি বসিয়ে প্রত্যেকটা সালের উৎপাদন বসিয়ে বিন্দুগুলি যোগ করে যে রেখা পাবো সেটি হচ্ছে কালীন রেখা। এবার আমাদের যে কেন্দ্রীয় চলনসূচক গড় এখানে আছে 520.75, এটা হচ্ছে 2000 সালের বরাবর। তাই 2000 সালের বরাবর একটা বিন্দু দিব যেখানে 520.75 পরে 2000, তারপর একটা আছে 2001 সাল, এখানে আছে 528.63। তাহলে 2001 সালে বরাবর 528.63। এভাবে কেন্দ্রীয় চলনসূচক গড়গুলি বসিয়ে আমরা যে বিন্দুগুলি পাবো সেই বিন্দুগুলি যোগ করব। যোগ করার পরে যে ধারাটি পাবো সেটি হচ্ছে সাধারণ ধারা, বা যেটি আমাদের চাওয়া হয়েছে আর কি, প্রদত্ত চলনসূচক গড় পদ্ধতিতে সাধারণ ধারা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের যে 3টা ধারা ছিল এই 3টা ধারা এখানে করানো হয়েছে। এবার তোমরা একই রকম ভাবে একটি বাড়ি কাজ করবা। কোশ্চেন হচ্ছে মাছে ভাতে বাঙালি, তার মধ্যে রূপালী ইলিশ সবচেয়ে বেশি জনপ্রিয়। দিন দিন ইলিশের দাম বৃদ্ধি পাচ্ছে। একজন গৃহিণী বাজারে ইলিশ মাছ ক্রয় করে মন্তব্য করলেন যে যেভাবে ইলিশের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী 5 বছরে দ্বিগুণ হবে। গত 5 বছরে ইলিশের দাম নিম্নরূপ। তাহলে এখানে 5 বছরের দাম দেওয়া আছে। প্রথমে কালীন সারি কি, বন্যা ও ঘূর্ণিঝড় প্রভাব কালীন সারি কোন উপাদান নির্দেশ করে ব্যাখ্যা করো। যেহেতু বন্যা ঘূর্ণিঝড় এগুলো হচ্ছে অনিয়মিত সংঘটনগুলো লিখে দিবা। 3 বছরের চলনসূচক গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। তাহলে এটা থেকে আমরা 3 বছর ভিত্তিতে চলনসূচক গড় নির্ণয় করবো যেভাবে আমরা শিখেছি একটু আগে। গৃহিণীর মন্তব্যটি মূল্যায়ন করো। তাহলে কিভাবে মূল্যায়ন করতে হবে, যখন এই ধরনের মন্তব্য আসবে আগামী 5 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, তখন এটা আমরা আধা গড় পদ্ধতিতে করব। মানে আধা গড় পদ্ধতিতে আমরা যেভাবে শিখেছি যে এরকম আধা গড় পদ্ধতিতে আমরা গড় বের করে তারপরে 2000 আগামী 5 বছর যত বছর হবে তার আরো সামনে 5টি গড় নিতে হবে, তারপর সেটাকে রেখা টেনে যেখানে আসবে সেটি হবে সম্ভাব্য দাম। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে এই কালীন সারি চ্যাপ্টারটির উপরে আমরা এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই ক্লাসে অংশগ্রহণ করো। আর কোনো সমস্যা থাকলে ক্লাসে ডিসকাস করো। আল্লাহ হাফেজ।